নমস্কার। ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের তরফ থেকে যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনা করা জ্ঞানের থেকেও কিন্তু বেশি জরুরি। কথাটা আমার নয়, কথাটা বলেছিলেন আলবার্ট আইনস্টাইন। যে কারণেই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। কে বলতে পারে কোয়েস্ট 3.0-তে যে ছাত্রছাত্রীরা এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ না কেউ বিজ্ঞানী হয়ে উঠল? তো চলুন দেখে নেওয়া যাক কারা রয়েছে আজকের এই এপিসোডে। টিম পিসি রায় রয়েছে মহাদেবী বিড়লা শিশু বিহার, কলকাতা। তোমরা তোমাদের পরিচয় দাও। আরতি শ 10, আনন্দী উকিল 10, সিঞ্জিনী রয় ক্লাস 9। ওকে, দেখা যাক এমএন সাহা অর্থাৎ ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, কলকাতা। তোমাদের পরিচয় দাও। কুমুদেশ ঘোষ ক্লাস 11, ইমরাজ চক্রবর্তী ক্লাস 11, সৌরদীপ ভট্টাচার্য ক্লাস 11। ওকে, প্রশ্নোত্তর পর্বের নিয়মাবলীগুলো তোমাদের জানিয়ে দিই। এখানে থাকবে 3টে রাউন্ড। প্রথম দুটো রাউন্ডে থাকবে সরাসরি প্রশ্ন, যেখানে সরাসরি তোমাদের কাছেই প্রশ্ন আসবে। সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর, সঠিক উত্তর দিতে না পারলে সেটা চলে যাবে অন্য টিমের কাছে, তারা পাবে বোনাস হিসেবে 5 নম্বর। উত্তর দেওয়া শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড যখন সরাসরি তোমার কাছে আসছে, কিন্তু বোনাসের জন্য যখন আসবে তখন থাকবে 10 সেকেন্ড উত্তর দেওয়া শুরু করার জন্য। আর বাজার রাউন্ডে ব্যাপারটা কিন্তু একটু অন্য রকমের। সেখানে সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবে তারাই যারা আগে বাজার প্রেস করবে। উত্তর শুরু করার সময় থাকবে 10 সেকেন্ড। সঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পাবে 10, কিন্তু যদি ভুল উত্তর দাও বা উত্তর দিতে না পারো বাজার প্রেস করার পর, তাহলে কিন্তু -5। বোঝা গেল ব্যাপারটা? প্রতিটা এক্সপেরিমেন্টের পর সেই এক্সপেরিমেন্ট থেকেই প্রশ্ন আসবে। তাহলে এক্সপেরিমেন্টের জন্য আমরা স্যারকে ডেকে নিই। স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, এবার বাকি দায়িত্ব আপনার। যে এক্সপেরিমেন্টগুলি আমরা এখানে কন্ডাক্ট করব সেটা আমাকে অ্যাসিস্ট করবে আমার কলিগ শ্রী প্রবীর ঘরাই। তোমাদের কাছে নিয়মাবলীগুলো পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রথমে ক্লকওয়াইজ ডাইরেক্ট কোশ্চেন নিয়ে আসব এবং তারপরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রথম ডাইরেক্ট প্রশ্ন টিম এমএন সাহার জন্য, কিন্তু প্রশ্নটি করার আগে আমরা এখানে রাখা এক্সপেরিমেন্টটি দেখে নেব। এই এক্সপেরিমেন্ট সেটআপটার মধ্যে আমরা একটা বোতল দেখতে পাচ্ছি যার 3টে আলাদা আলাদা জায়গায় ছিদ্র করা আছে এবং তার মধ্যে পাইপ লাগানো আছে। এই অবস্থায় আমরা জল ভরে দেখব কি ঘটছে। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে 3টে পাইপ দিয়েই কিন্তু জল বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার আমরা আঙুল দিয়ে এটা বন্ধ করে নেব। আরও একবার বোতলটি আমরা জলে পরিপূর্ণ করে নিচ্ছি। এবার আগের বারের মতোই আমরা এই এক্সপেরিমেন্টটা রিপিট করব উইথ আ স্লাইট চেঞ্জ। আমরা কি করব, আমরা এই বোতলের মুখটা আটকে দেব। এবার মুখটা আটকে আঙুলটা সরিয়ে নিলে কি ঘটবে তোমরা গেস করতে পারো? এটা প্রশ্ন নয়, গেস করতে পারো তোমরা? এই অবস্থায় আঙুলগুলি সরিয়ে দিলে কি ঘটছে? আগেরবার যখন বোতলের মুখটি খোলা ছিল তখন 3টি পাইপ দিয়েই জল বাইরে বেরিয়ে আসছিল, কিন্তু এখানে কিন্তু ওপরের পাইপটি দিয়ে জল বেরোচ্ছে না, নিচের দুটি দিয়ে বেরিয়ে আসছে। ওপরের পাইপ দিয়ে কিন্তু বাতাস ভেতরে প্রবেশ করছে। টিম এমএন সাহার কাছে এই রাউন্ডের সরাসরি প্রশ্ন হলো, বোতলের ঢাকনা খুলে রাখলে 3টি নল দিয়েই জল বেরোচ্ছে, কিন্তু বন্ধ করে রাখলে কেবল নিচের দুটি দিয়েই জল বাইরে বেরিয়ে আসছে। এর কারণটা কি? ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, সময় 20 সেকেন্ড। বলো। যখন খোলা আছে তখন ওপর থেকে এক্সটার্নাল অ্যাটমসফিয়ারিক প্রেশার আসছে আর 3টের থেকে জল বেরোচ্ছে। এবার যখন বন্ধ করে দিচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আসছে না, তো
এক্সটার্নাল প্রেশার ওপর থেকে আসে না, বাট সব থেকে ওপরে যে হোলটা আছে ওটা দিয়ে ঢুকছে, আর তখন নিচে দুটো দিয়ে জলটা বেরিয়ে কেন ঢুকছে সবচেয়ে উপরে হোল? কারণ আর কোনো মানে জায়গা নেই ঢোকার, ওপরটা তো বন্ধ করে দ্বিতীয় বা তৃতীয়টা দিয়েও তো ঢুকতে পারো। যেটা সব থেকে হাইটে আছে সেটা দিয়ে ঢুকবে সবসময়। তোমরা ঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়ে যাচ্ছ 10-10টি নম্বর। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে টিম এমএন সাহা। আমরা বিশদে উত্তরটি একটু দেখে নেব। ওরা যেটা বলেছে একদম ঠিক, যখন বোতলের ঢাকনা খোলা থাকছে তখন বায়ু বাইরের থেকে ওই বোতলের মুখ দিয়ে ভেতরে ঢোকায়, যে তরলের ওপর চাপ তৈরি হচ্ছে, তার জন্য 3টি পাইপ দিয়েই জল বেরিয়ে আসছে। কিন্তু যখন ঢাকনা বন্ধ থাকছে, যেহেতু ওপরের পাইপটির উচ্চতা নিচের দুটির থেকে কম, তাই এখানের চাপ নিচের দুটির তুলনায় কম, ফলে ওপরের পাইপটি দিয়ে হাওয়া ভেতরে প্রবেশ করছে এবং নিচের দুটি দিয়েই জল বাইরে বেরিয়ে আসছে। সঠিক উত্তর, কংগ্রাচুলেশন। আসলে চোখের সামনে যা ঘটে সেটা কিন্তু আমরা ওইভাবে নজর দিয়ে দেখি না। যখন এরকম এক্সপেরিমেন্ট করে দেখানো হয় তখন কিন্তু সব কিছু খেয়াল পড়ে, হ্যাঁ তাই তো, এরকমটাই তো ঘটে। তো প্রথম প্রশ্নের পর এক্সপেরিমেন্ট দেখে, ওদের উত্তর দেখে আমার এটাই মনে হচ্ছিল। প্রথম এক্সপেরিমেন্টের পর স্কোর দাঁড়িয়ে রয়েছে এমএন সাহা 10, যেহেতু ওদের কাছে প্রশ্ন যায়নি তাই পিসি রায় টিম অবশ্যই 0। দেখে নিই পরের প্রশ্ন কি আসে। এই রাউন্ডের ডাইরেক্ট প্রশ্ন এবার টিম পিসি রায়ের কাছে। এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করে আগে দেখব। এখানে আমাদের কাছে দুটি মেজারিং সিলিন্ডার আছে, একটার মধ্যে আমরা সাধারণ জল নিচ্ছি, দুটোকেই আমরা মোটামুটি সমানভাবেই ভরে নেব, দুটো সিলিন্ডারকেই, এবং আরেকটির মধ্যে আমরা ঢেলে নিচ্ছি সোডা জল, সোডা ওয়াটার। এবার এই দুটি সিলিন্ডারের মধ্যেই আমরা কয়েকটা ন্যাপথলিন বল ফেলে দেখব কি ঘটছে। সাধারণ জলের মধ্যে ন্যাপথলিন ফেলা হলো এবং সোডা ওয়াটারের মধ্যে ন্যাপথলিন ফেলে আমরা লক্ষ্য করছি কি ঘটছে। আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি ন্যাপথলিন বলগুলি কিন্তু ওপর দিকে ওঠার একটা চেষ্টা করছিল। দেখো, একটা ন্যাপথলিন বল কিন্তু ওপরে উঠে আসছে, আমরা লক্ষ্য করতে পারছি। টিম পিসি রায়ের কাছে আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে, সাধারণ জলের থেকে সোডা জলের ন্যাপথলিন বলগুলি এই ধরনের আলাদা আচরণ অর্থাৎ ওঠানামা করতে থাকছে, এর কারণটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। রেডি উইথ দ্য অ্যান্সার? সোডা জলে যেহেতু কার্বন ডাই অক্সাইড মিক্স করা থাকে, তো কার্বন ডাই অক্সাইডের বাবলসগুলো ওটা ইটস মুভিং ইনসাইড দ্য tube, so that is why there is a pressure difference being created in the tube, and that is why the naphthalene pressure difference are being কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এতদূর তোমরা সঠিক বলেছো। তারপরে একটু গুছিয়ে বলার চেষ্টা করো। কার্বন ডাই অক্সাইড খুবই নর্মাল প্রেসারে ওয়াটারে সলিউবল নয়, তো যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে ঠিক আছে, কিন্তু ন্যাপথলিন বলটা কিভাবে উপর দিকে উঠছে? molecules, they are exerting pressure on the naphthalene balls, that is What why kind of pressure? I am asking you that. You should mention the scientific terminology or what is happening over here. তোমাদের আমি আর বেশি সময় দিতে পারবো না, তোমাদের যদি কিছু অ্যাড করার থাকে প্লিজ, নাহলে আমরা বোনাস প্রশ্ন নিয়ে upthrust তার জন্য what is happening? সরি, এত সময় আমরা দিতে পারছি না। I am very sorry. You have tried. You are very close, but couldn't gather your answer in a proper way. বোনাস প্রশ্ন নিয়ে আমরা চলে যাচ্ছি টিম এমএন শাহর কাছে। তোমাদের 10 সেকেন্ড শুরু হচ্ছে এখন। সোডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইড আছে, যেটা একটা আপথ্রাস্ট অ্যাপ্লাই করছে বা বয়েন্ট ফোর্স ন্যাপথলিন বলসের উপর। রাইট। তার সাথে সাথে ন্যাপথলিনটা যখন কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করছে তখন সাবলিমেট হয়ে যাচ্ছে, যেটার জন্য ওটার ভলিউমটাও কমে যাচ্ছে আর ওটা উপরের দিকে যাচ্ছে আরও ইজিলি। কার ভলিউমটা কমে যাচ্ছে? ন্যাপথলিন বলসগুলোর ভলিউম কমে যাচ্ছে, কারণ ওরা আস্তে আস্তে সাবলিমেট করে যাচ্ছে।
না, এই প্রশ্নের জন্য আমরা কোনো টিমকেই উত্তর দিতে পারছি না। তোমরা দুজনেই কাছাকাছি এসছো, বাট ইউ ফেল টু হিট দ্য টার্গেট। তা আমরা উত্তরটি দেখে নেব যে যখন কোনো বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত বা ইমার্স করা হয়, তখন সেই তরল বস্তুটির ওপরে একটি আপথ্রাস বা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঘটনাকে বায়ান্সি বা প্লাবতা বলে। ঠিক আছে, এবার সোডা জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, যেটা তোমরা বলেছো, এবং সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ন্যাপথলিন বলের অমসৃণ পৃষ্ঠের সঙ্গে যুক্ত হয়ে তার আপাত ভলিউম মানে অ্যাপারেন্ট ভলিউম সেটা বাড়িয়ে দিচ্ছে, ফলে অপসারিত জল বেড়ে যাচ্ছে এবং ন্যাচারালি এটা ওপর দিকে উঠছে। এবার যখন ওপরে উঠছে বেশিরভাগ বুদবুদি কিন্তু ফেটে যাচ্ছে, তখন এটা আর ওপরে ভেসে থাকতে পারছে না, নিচে নেমে আসছে। সাধারণ জলের মধ্যে এই ঘটনাটা ঘটছে না, তাই জন্য এখানে এটা হচ্ছে না। এই প্রশ্নের জন্য কোনো টিমকেই আমরা কোনো নাম্বার দিতে পারছি না। কোয়েস্ট 3.0 উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র যে ওদের কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়া সেরকমটা নয়। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে টেলিভিশনের ওপার থেকে, তাদেরকেও আরও বিজ্ঞান মনস্ক করে তোলা। তাই যেটা একটু আগে ঘটলো, ওদের চোখের সামনে থাকা সত্ত্বেও হয়তো ওরা সঠিক উত্তর দিতে পারেনি। যদি একটু চোখ কান খোলা রাখতো আর একটু নজর দিত, তাহলে কিন্তু জিনিসটা ওদের কাছেও ক্লিয়ার হয়ে যেত। তাই সুযোগ তো অবশ্যই আছে, আরও প্রশ্ন আসছে, কিন্তু এই রাউন্ডের শেষে মানে প্রথম রাউন্ডের ডিরেক্ট প্রশ্নের রাউন্ডের শেষে স্কোর দাঁড়িয়েছে এমএন সাহা 10, পিসি রায় 0। দেখা যাক পরের রাউন্ডে ওরা কি করে। ডাইরেক্ট রাউন্ডের পরের প্রশ্ন টিম পিসি রায়ের কাছে। তার আগে আমরা ছোট্ট এখানে একটি এক্সপেরিমেন্ট দেখব। আমরা একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। এবার এই মোমবাতিটির ওপরে আমরা একটা সিলিন্ডার রাখছি এবং কি ঘটছে সেটা আমরা লক্ষ্য করব। মোমবাতির শিখাটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করলাম নিভে গেল। এবার এই পরীক্ষাটাই আমরা আরেকবার করব সামান্য কিছু পরিবর্তন করে। পুনরায় আমরা মোমবাতিটি জ্বালালাম এবং আগের মতোই সিলিন্ডারটা দিলাম। সিলিন্ডারটি রাখা হয়েছে। এখানে আমরা একটি মেটাল টিউব এমনভাবে প্লেস করছি যে এটা শিখাটির ঠিক ওপরে কিন্তু থাকছে। এবার কি ঘটে সেটা তোমরা খুব ভালো করে অবজার্ভ করো, কারণ প্রশ্নটা আমরা সরাসরি টিম পিসি রায়ের কাছে নিয়ে আসব। এটা কিন্তু এখন আর নিভছে না। নিভছে কি? প্রথমবার নিভে গেছিল, কিন্তু যখন আমরা মেটাল টিউবটা ইনসার্ট করলাম তখন কিন্তু সেটা নিভছে না। ডাইরেক্ট কোশ্চেন টিম পিসি রায়ের জন্য। সিলিন্ডারের মধ্যে নলটি না ধরলে মোমবাতিটি তাড়াতাড়ি নিভে যাচ্ছে, কিন্তু নলটি ধরলে মোমবাতিটি অনেকক্ষণ ধরে জ্বলে থাকছে। এই ঘটনার ব্যাখ্যা বা কারণ তোমাদের বলতে হবে। তোমাদের 20 সেকেন্ড শুরু হচ্ছে এখন। Less than 10 seconds on the clock. আমার মনে হয় তোমাদের উত্তর শুরু করা উচিত। প্রথমে যখন কোনো টিউব ছিল না তখন the air was free to move in the tube, and because of convection currents we can see that the warm air was rising up, and when it was coming down we could see the way it was condensing on the tubes. So because of the convection currents and the fast movement of air, তোমরা বলো প্রথমে নিভে গেল কেন? because oxygen supply টা কমে গেছিল। How the air is entering inside this system in this condition? Through the tube, through the metal tube. Through this tube? No, I'm sorry. বোনাস যাচ্ছে টিম এমএন সাহার কাছে।
প্রথমবারে যখন মোমবাতিটা জ্বলছিল তো কার্বন ডাই অক্সাইডের একটা লেয়ার ওপরে ফর্ম করে যাচ্ছে, ফলে অক্সিজেন বাইরে থেকে প্রবেশ করতে পারছে না আর মোমবাতিটা নিভে গেল। যাচ্ছে। ভালো কথা। এইখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা ওই টিউবের মাধ্যমে ওপর দিয়ে চলে যাচ্ছে আর টিউবের সাইড দিয়ে অক্সিজেনটা ঢুকতে থাকছে, ফলে ওটা নিমছে। এই প্রসেসটাকে কি বলে? মানে কি, কেন এই ঘটনাটা ঘটছে যে গরম বাতাসটা এটা দিয়ে বেরোচ্ছে, ঠান্ডাটা এটা দিয়ে ঢুকছে? ঠিকই বলেছো, কিন্তু কেন ঘটছে? কনভেকশন কারেন্ট। কনভেকশন কারেন্ট। সো উই হ্যাভ গট দ্য রাইট অ্যান্সার ফ্রম টিম এমএন সাহা। থ্যাংক ইউ, তোমরা এই রাউন্ডের বোনাস নম্বরটা পেয়ে যাচ্ছ। আমরা উত্তরটা যেটা ওরা বলল, যে যখন মোমবাতিটি শুধু সিলিন্ডারের মধ্যে রাখা হয়েছিল তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছিল, যার ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য মোমবাতিটি কিছুক্ষণের মধ্যেই নিভে গেল। কিন্তু যখন আমরা একটি ধাতব নল এর মধ্যে প্রবেশ করালাম তখন কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত গরম হাওয়াটা এই টিউবের মধ্যে দিয়ে বাইরে আসছিল, যেটা তোমরা উল্টো বলে ফেলেছিলে। এবং তোমরা সঠিক বলেছো যে এই টিউবের সিলিন্ডারের মাঝখানে যে জায়গা আছে সেখান থেকে কিন্তু ঠান্ডা বাতাস কনভেকশনের জন্য ভেতরে ঢুকছিল, তাই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এটা নেভে নি। অক্সিজেন ছাড়া কিন্তু আমাদের জীবনটাই অচল। যেমনটা স্যার একটু আগে এক্সপেরিমেন্টে দেখাচ্ছিলেন যে মোমবাতিটা নিভে যাচ্ছে, সেরকমই আমাদের জীবনটাও তাই। এইগুলো থেকেও শিক্ষা নিতে হবে তোমাদেরকেও। চিয়ার্ড আপ হতে পারো, মুষড়ে পড়েছো কেন? স্কোর তো এগোতেই থাকবে। যেমন এই মুহূর্তে এমএন সাহা রয়েছে 15-য়, তোমরা 0-তে আছো, কিন্তু 0-কে 10-15 বানাতে কতক্ষণ, তাই না? ভালো করে খেলো, বেস্ট অফ লাক। স্যার, পরের প্রশ্ন। আমাদের পরের ডাইরেক্ট প্রশ্ন টিম এমএন সাহার জন্যে। আমরা এখানে যে এক্সপেরিমেন্টাল সেটআপটি দেখছি, এখানে দুটি বল রাখা আছে, যেটা দোলক বা পেন্ডুলামের মতো আমরা ব্যবহার করব। একটি বল ফাঁপা, মানে এর ভেতরে কিছু নেই, আরেকটির ভেতরে কিন্তু আমরা বালি ভরে রেখেছি। এবার দুটি বলকেই আমরা সমদূরত্বে, ফ্রম এ ইকুয়াল ডিস্টেন্স উই উইল রিলিজ বোথ দ্য বলস। সমদূরত্বে নিয়ে গিয়ে আমরা বল দুটিকে যদি ছেড়ে দেই তাহলে আমরা কি লক্ষ্য করব সেটা তোমরা ভালো করে দেখে নাও। আমরা ছেড়ে দিলাম, এবার আমরা কিন্তু দেখছি দুটি বলই তাদের যে টাইম পিরিয়ড সেটা কিন্তু ইকুয়াল টাইম পিরিয়ড নিয়ে তারা দুলছে। এবার এই হলো বলটার নিচে একটা ছিদ্র বা একটা ছোট ফুটো করা আছে, আমরা সেটা প্রথমে আটকে নিয়ে জল ভরছি। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ রেডি। এবার ছাড়ার প্রাক মুহূর্তে, জাস্ট বিফোর দ্য রিলিজ, উই উইল রিমুভ দ্যাট সিলিং। আমরা ছেড়ে দিলাম, জল পড়ছে। এবার আমরা কিন্তু এদেরকে, দে আর মুভিং লাইক আ পেন্ডুলাম। কিন্তু এবার কিন্তু আমরা লক্ষ্য করছি, দেখো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে এদের টাইম পিরিয়ড কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? টিম এমএন সাহার কাছে এই রাউন্ডের সরাসরি প্রশ্ন হলো, বালি ভর্তি ও ফাঁপা বল দুটি একসাথে দোলালে তারা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড মেনে দুলছে, কিন্তু যখন আমরা জল ভরে সেই জলকে নিচে পড়তে দিচ্ছি তখন কিন্তু এরা আলাদা আলাদাভাবে দুলছে। এই অবজারভেশনের এক্সপ্লানেশন কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন, তোমরাও ভাবতে থাকো। পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা অনুযায়ী T=2π√L/g, ওইটাতে টাইম পিরিয়ডের সাথে মাসের কোনো সম্পর্ক নেই। তো তাই জন্য প্রথমে দুটো বলের টাইম পিরিয়ড সেমই ছিল, কিন্তু যখন খালি বলটার মধ্যে জল ভরা হয় তখন জলের মোশনের সাথে সাথে একটা সুডো ফোর্স ডেভেলপ হয় বলের মধ্যে, যেহেতু তাই জন্যই টাইম পিরিয়ডটা মানে পাল্টে যায়। সঠিক হয়নি। would you like to add something to it, or else I have to move to them for their bonus question? I'm sorry, this is not the right answer. You may try for your bonus. Your time starts now, the 10 seconds. স্যার, প্রথমে যখন দুটো বলই শুরু করা হলো, মাসের সাথে কোনো রিলেশন নেই টাইম পিরিয়ডে, তো ওরা একই টাইম পিরিয়ডের সাথে মুভ করছে। এবার যখন ওটাতে হলো বলটাতে জল ভরা হচ্ছে, জলটা যখন ড্রিপ করে যাচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচে চলে আসছে, সেই জন্য লেন্থটা চেঞ্জ হচ্ছে, টাইম দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওরা সঠিক উত্তর দিয়েছে। এবং এই রাউন্ডে কিন্তু যেরকম আমাদের সঞ্চালক বলে গেছিলেন যে নাথিং টু ওয়ারি, ডোন্ট লুক স্যাড, তোমরা কিন্তু এই রাউন্ডের বোনাস 0.5 মার্কস তোমরা পেয়ে গেছো। এবার আমরা উত্তরটি আরেকটু বিশদে জেনে নেব। একটি পূর্ণ দোলনের জন্য প্রয়োজনীয় যে সময় তাকে
সময়কাল বা টাইম পিরিয়ড বলে, তোমরা সঠিক বলেছো যে টাইম পিরিয়ড হচ্ছে T=2π√L/g। তার মানে একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড তার যে এফেক্টিভ লেন্থ তার কিন্তু স্কোয়ার রুটের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রথম ক্ষেত্রে এই লেন্থটা কিন্তু দুটো বলেরই এক ছিল, কিন্তু যখন জল আমরা নিচে পড়তে দিয়েছি তোমরা যেটা বলেছো যে সেন্টার অফ গ্র্যাভিটির কিন্তু চেঞ্জ হয়েছে, ফলে এফেক্টিভ লেন্থ চেঞ্জ হয়েছে। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে দুটির এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম ভিন্ন ছিল, তাই অবশ্যই টাইম পিরিয়ডও আলাদা হবে, তাই জন্য কিন্তু তারা দ্বিতীয় ক্ষেত্রে ওইভাবে দুলেছে। ওয়েল প্লেড, একটা ভালো উত্তর আমরা পেলাম। প্রথম দুটো রাউন্ড তো কমপ্লিট, দুটো টিমের স্কোরও কিন্তু আলাদা আলাদা। এই মুহূর্তে এমএন সাহা রয়েছে 15 নম্বরে এবং পিসি রায় 5 নম্বর বোনাস পয়েন্ট জুটিয়ে নিয়েছে নিজেদের খাতায়। বাজার রাউন্ড আসছে, যেখানে এক্সাইটিং দুটো এক্সপেরিমেন্ট হতে চলেছে, যেখান থেকে ওরা কিন্তু জিতেও যেতে পারে। কে বলতে পারে? ঠিক করে লড়তে হবে, তোমাদেরও বলছি বেস্ট অফ লাক। বাজার রাউন্ডের প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। এই বাজার রাউন্ডের প্রশ্নটি কেমিস্ট্রি সাবজেক্টের ওপরে। এখানে 3টি বিকার রাখা আছে, মার্কড অ্যাজ এক্স, ওয়াই অ্যান্ড জেড। 3টি বিকারের মধ্যে 3টি বর্ণহীন কালারলেস দ্রবণ রাখা আছে, সলিউশন আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, কোনো একটি বিকারের মধ্যে আছে অ্যাসিড, কোনোটায় আছে বেস বা ক্ষার এবং কোনোটায় আছে থাইমোপথেলিন। আর আমাদের কাছে আছে একটি লাল রঙের রুমাল, কিন্তু এই রুমালটি কিন্তু সাধারণ কোনো রুমাল নয়। আমরা কঙ্গো রেড ইন্ডিকেটর, তোমরা ইন্ডিকেটরের নাম নিশ্চয়ই জানো, কঙ্গো রেড ইন্ডিকেটর দিয়ে এই রুমালটি কিন্তু লাল করা হয়েছে। এবার আমরা কি করব, এই রুমালটিকে একে একে এক্স, ওয়াই ও জেড এর মধ্যে ডুবিয়ে দেখব কি ঘটছে। প্রথমে আমরা এক্স এর মধ্যে যখন কঙ্গো রেড দিয়ে লাল রং করা রুমালটি ডোবাচ্ছি কি হচ্ছে দেখে নিই। এখানে কিন্তু রুমালটির রং পরিবর্তন হয়ে লাল থেকে নীল হয়ে গেল। এবার এই নীল রুমালটি আমরা ওয়াই চিহ্নিত বিকারে ডুবিয়ে দেখব কি ঘটছে। আমরা ওয়াইতে ডোবালাম, আবার লাল হয়ে গেল। এবার কিন্তু আমরা এই ওয়াই থেকে তুলে রুমালটি যদি আমরা আবার জেড চিহ্নিত বিকারে ডোবাই তাহলে কি পরিবর্তন হয় আমরা লক্ষ্য করব। এখানে কিন্তু রুমালের রঙের কোনো পরিবর্তন হলো না। দ্য কালার অফ দ্য হ্যান্ডকারচিফ ডিডন্ট চেঞ্জ, বাট দ্য এন্টায়ার সলিউশন টার্ন হোয়াট কালার? ব্লু। নাও আই এম কামিং টু দ্য কোশ্চেন পার্ট। কোশ্চেন করার সাথে সাথে কিন্তু তোমরা বাজার টিপবে না যতক্ষণ আমি বাজার প্রেস করতে না বলছি। এক্স, ওয়াই, জেড চিহ্নিত বিকারে রাখা বর্ণহীন তরলগুলির মধ্যে কোনটি ক্ষার, কোনটি অ্যাসিড এবং কোনটি থাইমোপথেলিন দ্রবণ তা তোমাদের আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে। বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। টিম পিসি রায় ওয়াজ ফার্স্ট অন দ্য বাজার, হার্ড লাক, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এক্স হচ্ছে অ্যাসিড, ওয়াই হচ্ছে বেস আর জেড হচ্ছে থাইমিন। ভেরি গুড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এক্স ইজ অ্যাসিড, ওয়াই ইজ বেস বা ক্ষার এবং জেড হচ্ছে থাইমোপথেলিন। ক্যান ইউ এক্সপ্লেন? যদিও এটার জন্য তোমাদের নাম্বার ডিডাক্ট হবে না। তো কঙ্গো রেড যখন ওটা অ্যাসিডে দেওয়া হয়, ইটস অ্যান ইন্ডিকেটর, সো ইট টার্নস ব্লু ইন অ্যাসিড অ্যান্ড রেড ইন বেস। Very good. But given in thymolphthalin, it does not change its color, but thymolphthalin it turns blue. ওয়াই? উত্তরটা যদি দেখে নেই, এক্স চিহ্নিত বিকারে রাখা দ্রবণটি অ্যাসিড যেরকম তোমরা বলেছো, যা রুমালে থাকা কঙ্গো রেড নির্দেশকটিকে লাল থেকে নীল করছে এবং ওয়াইতে যেহেতু ক্ষার আছে সেটা আবার নীলকে লাল করছে। জেড চিহ্নিত বিকারে রাখা দ্রবণটি হলো থাইমোপথেলিন, যা রুমাল থেকে নিঃসৃত ওয়াই দ্রবণের নির্যাস। আমরা যখন রুমালটাকে ওয়াই থেকে জেডে নিয়ে যাচ্ছি তখন কি ঘটছে? তখন রুমালের সাথে এখান থেকে বেস ইজ অলসো বিং ট্রান্সফার্ড অ্যান্ড ইন এ বেসিক সলিউশন থাইমোপথেলিন টার্নস ব্লু। সঠিক উত্তর। এবং এই বাজার রাউন্ডে সঠিক উত্তর দিয়ে 10টি খুব গুরুত্বপূর্ণ নম্বর তুলে নিয়েছে পিসি রায় টিম। তাহলে যেটা দাঁড়ালো, ওরা বেশ মোটিভেটেড হয়ে গেছে এই মুহূর্তে, মানে পিসি রায় টিম।
এই মুহূর্তে ওরা কিন্তু বাজার রাউন্ডের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চলে গেছে 15-এ। তোমরাও 15-ই আছো। তাহলে শেষ প্রশ্নে যে ব্যাপারটা ঘটলো, বাজার যদি ওরা টিপেও দেয়, যদি সঠিক উত্তর না দেয় তাহলে কিন্তু হেরে যাবে। আবার যদি ওরাও বাজার টিপে সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে ওরা জিতে যাবে। ব্যাপারটা কীরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে? খুব মজাদার। তাহলে ইটস আ মেক অর ব্রেক সিচুয়েশন উই আর ইন। এবার যে বাজার প্রশ্নটি, তার বিষয় হচ্ছে বায়োলজি। আমরা স্ক্রিনে তোমাদের যে মনিটর আছে সেখানে একটা ছবি দেখব এবং তার সঙ্গে এই প্রশ্নটি আছে। আমরা দেখতে পাচ্ছি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এই যে ডারউইনস ফিঞ্চ স্যার চার্লস ডারউইন পর্যবেক্ষণ করেছিলেন, তার ওপর ভিত্তি করে উনি তার কোন তত্ত্ব বা থিওরি প্রণয়ন করেন। বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। টিম এমএন শাহ ওয়াজ ফার্স্ট, ইউ হ্যাভ ফাস্টেড ফিঙ্গার ফার্স্ট। হার্ড লাক টু টিম পিসি রয়। তোমরা উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ 10 সেকেন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। থিওরি অফ এভলিউশন। থিওরি অফ ইভলিউশন ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই সাথে টিম এমএন শাহ পেয়ে গেল 10টি নাম্বার। মেনি কংগ্রাচুলেশনস। কিন্তু তুমি জানো এই ডারউইনস ফিঞ্চ বা এই থিওরি অফ ইভলিউশন স্যার চার্লস ডারউইন কিভাবে দিলেন? চলো আমরা বিশদে একটু উত্তরটি জেনে নিই। ইংলিশ ন্যাচারালিস্ট স্যার চার্লস ডারউইন 5 বছরের বেশি সময় সমুদ্র যাত্রা করেন HMS বিগলে, এবং তিনি বিভিন্ন জায়গায় যান। তার সঙ্গে তিনি গ্যালাপাগোস আইল্যান্ডেও যান, যেটা প্যাসিফিক ওশানে। সেখানে গিয়ে তিনি বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদদের পর্যবেক্ষণ করেন এবং ইংল্যান্ডে ফিরে এসে তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইতে তিনি দ্য থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনের তত্ত্ব প্রণয়ন করেন। এবং এই কারণে ওনাকে কি বলা হয়? কি বলা হয়? ফাদার অফ ইভলিউশন বা বিবর্তনের জনক। সঠিক উত্তর দিয়েছে টিম এমএন সাহা। কংগ্রাচুলেশনস। একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম আমরা, এবং কোয়েস্ট 3.0 এই পর্বে দুটো স্কুলই কিন্তু দুর্দান্ত খেলেছে। টিম এমএন সাহা এবং টিম পিসিরে সমস্ত প্রশ্নের শেষে স্কোর গিয়ে দাঁড়িয়েছে এমএন সাহা 25 এবং টিম পিসিরে 15। তার মানে কি দাঁড়ালো? টিম এমএন সাহা আজকের উইনার। আমি দুটো টিমকে অনুরোধ করবো তোমরা একটু সামনে চলে এসো। স্যার আপনাকে অনুরোধ করবো। ধন্যবাদ। সার্টিফিকেটস। সিঞ্জিনী রয়, কংগ্রাচুলেশনস। আরতি শাহ, কংগ্রাচুলেশনস। আনন্দী উকিল, কংগ্রাচুলেশন। অনেক অভিনন্দন। এবং এবার টিম এমএন সাহা। হেমরাজ চক্রবর্তী, লট অফ গুড অ্যান্সার্স। সৌরদীপ ভট্টাচার্য অ্যান্ড কুমুদেশ ঘোষ, ওয়েল, কংগ্রাচুলেশন। এই সঙ্গেই আমি দুটি স্কুলের টিচার্সদেরও ডেকে নেব মঞ্চে। দুটি স্কুলের জন্যই থাকবে দূরদর্শনের তরফ থেকে সুন্দর মেমেন্টো। মহাদেবী বিড়লা শিশু বিহারের জন্য, ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের জন্য, বইয়ের পাতায় তো আমরা ছবিতে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট দেখি, কিন্তু হাতে কলমে করে দেখানো এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য কিন্তু এখানেই, মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা, বিজ্ঞানের প্রচার এবং প্রসারে আরেকটু অগ্রণী ভূমিকা নেওয়া। আপনাদের জন্যও কিন্তু থাকবে প্রশ্ন। সিএসআইআর যাত্রার প্রাথমিক দিনে গবেষণাগার তৈরি হল কলিকাতা দক্ষিণে। 50-এ জন্মে তখন খোঁজে দেশ জুড়ে, কাচ সেরামিক দেশে হবে কি প্রকারে। অতঃপর বড়সড় সাফল্য আসিল, অপটিক্যাল গ্লাস এবে তৈরি করিল। সহজ তো নয় তার প্রস্তুতকরণ, কারণ তাহাতে জন্মে অনুবীক্ষণ, দূরবীক্ষণ আদি যন্ত্রসমূহ। তাই তো সে প্রযুক্তি প্রকাশে না কেহ।
গ্লাস সেরামিকে বুৎপত্তির ফল তৎপরে বানাইলা ফাইবার অপটিক্যাল। কহ দেখি কি সেই গবেষণাগার, কাচ শিল্পকলা যার প্রযুক্তির সার। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন আগামী 7 দিন। গত সপ্তাহের সঠিক উত্তর হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে নামকরা ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি অ্যাকচুয়ালি সে সময় রামকৃষ্ণ পরমহংসদেবের পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন, পার্সোনাল ডাক্তার ছিলেন। তো উনি ভাবলেন যে ওই সময়কার যে ধরনের যারা বিজ্ঞান মনস্ক মানুষ, যারা শিক্ষিত সুশিক্ষিত মানুষ, তাদেরকে এক জায়গায় আনবেন, এনে একটা উনি অ্যাসোসিয়েশন মানে একটা ছোট ক্লাবের মতন, যেখানে তারা এসে নানা ধরনের বক্তৃতা দেবে, মানে বিজ্ঞান সংক্রান্ত বক্তৃতা দেবেন এবং যার ইচ্ছা হবে তারা গিয়ে শুনতে পারবে। এইভাবে একটা সংস্থা তৈরি আছে, এটার নাম হচ্ছে আজকের দিনে যেটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন ফর সায়েন্সেস। এইটা একটা রিসার্চ ইনস্টিটিউটের রূপ পায় বিংশ শতাব্দীর প্রথম দিকে থেকে শুরু করে, যখন সিভি রমন এখানে জয়েন করলেন এবং ওনার রিসার্চটা শুরু করলেন অপটিক্স বা আলোর বিশ্লেষণের ওপরে, যেটা ওনার বিখ্যাত জিনিস সিভি রমনের, যেটা রমন স্ক্যাটারিং যেটাকে বলে। পরবর্তীকালে স্বাধীনতার পরে ডক্টর মেঘনাথ শাহ যখন প্রথম ডিরেক্টর হন, তখন অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ইনস্টিটিউটের একটা রূপ পায়, রিসার্চ ইনস্টিটিউটের রূপ পায় এবং প্রথম ভারত সরকারের অনুদান এখানে আসে। ঐতিহাসিকভাবে এই ইনস্টিটিউটটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য বিখ্যাত এবং এখনও বিখ্যাত, কিন্তু পরবর্তীকালে আমরা লাস্ট 10-12 বছরে বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা এইগুলো আস্তে আস্তে আমরা শুরু করছি এবং ভবিষ্যতে এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি থেকে যারা মোর স্পেশালাইজড কাজ করতে চায় সেই ধরনের দিকে তারা এই স্কুলগুলো সেই দিকে এমফাসাইজ করে। আইএসএসের যেটা মেন রিসার্চের ক্রাইটেরিয়া হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, মানে কোনো একটা সাবজেক্ট না, মানে 3-4টে সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে মডার্ন ডে রিসার্চ। এখনকার দিনে সায়েন্স হচ্ছে সেই দিকে যাচ্ছে। যারা আর কি স্টুডেন্টরা আছেন, আমি যেটা বলবো যে তোমরা যখন ডিসিশন নেবে একটা ক্যারিয়ারের, বিজ্ঞানকে একটা ক্যারিয়ার অপশান হিসেবে নিশ্চয়ই নেবে। আমি মেয়েদের আরও বেশি উৎসাহিত দেবো, আমরা মহিলাদের আরও বেশি চাই। এবারে ক্যারিয়ারটাকে তোমরা নাও। বিজ্ঞান একটা মানুষকে শুধু ক্যারিয়ারের দিক থেকে দিচ্ছে না, মানুষের একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্টিটিউড, যেটা বিশ্লেষণী ক্ষমতাটা বাড়ায়। তো যে কেউ যদি ভবিষ্যতে সায়েন্টিস্ট না হওয়ার কোনো ক্ষতি নেই, যদি কেউ যেটা বিএসসি বা এমএসসি ডিগ্রি করে, তার যে ধরনের অ্যানালিটিক্যাল অ্যাপ্টিটিউড বা বিশ্লেষণী ক্ষমতা তৈরি হয়, সেটা সে সমাজের সব অ্যাসপেক্টে সেটা ইউজ করতে পারে। গত সপ্তাহের প্রশ্নের প্রথম সঠিক উত্তর দিয়েছেন অনিন্দ দে, কলকাতা থেকে। উত্তর পাঠান নিচে দেওয়া লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। পরের পর্বে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।